মানুষ যুদ্ধে নামলে গুলি খাইতে হয়। বলছিলাম নাহিদ রানার কথা। দেশের জন্য যে রানা জান লড়িয়ে খেলে, এই কথাটাই তার প্রমাণ। নিজের ইনজুরির শরীর কোনো কিছুই পরোয়া করে না সে। ধ্যান জ্ঞান শুধু একটাই, সেটা হলো ক্রিকেট। অথচ এ নিয়ে কত অসুবিধাতেই না পড়তে হয়েছে নাহিদকে। আসলে বাঙালি ছেলে তো, আমাদের জন্য তো আসলে স্বপ্ন দেখাটাও বিলাসিতা, তার উপর যদি হয় আবার খেলাধুলা, তাহলে না ছাড়া কিচ্ছু শোনার উপায় নেই। এই না কিন্তু কম শোনেননি নাহিদ, কিন্তু এত না দিয়েও নাহিদকে কেউ থামাতে পারেনি। ক্রিকেট নাহিদ খেলছেই, আর সেই ক্রিকেটই তাকে এনে দিয়েছে জাতীয় হিরোর সঙ্গে। এমনকি কার্টলি অ্যামব্রোস, কোর্টলি ওয়ালশের মতো জীবিত কিংবদন্তিদের কথাতেও এখন শুধু নাহিদ রানা। বাংলাদেশি একজন খেলোয়াড়কে নিয়ে বিদেশি কিংবদন্তি খেলোয়াড়েরা এত মাথা ঘামাবে তা কি কখনো কল্পনা করেছিলেন? এই নাহিদ কিন্তু আমার আপনার মতো খুব সাধারণ ঘরের একটি ছেলে, পদ্মা পারে যার বেড়ে ওঠা। চাঁপাইনবাবগঞ্জের মাত্র 22 বছরের এই ছেলে এখন বাংলাদেশের গর্ব। কিন্তু মাত্র 4 বছরে কিভাবে সম্ভব হলো এমন অসম্ভব? আসলে নাহিদের জার্নিটা মাত্র 4 বছরের না, বরং ছোট থেকেই খেলার জন্য পাগল ছিল সে। বহু আগের কথা, রানা যখন একদম ছোট তখনই স্কুল পালিয়ে মাঠে পড়ে থাকতো রানা। বয়সের সাথে সাথে খেলার ঝোঁকটাও বাড়তে থাকে। কিন্তু কৃষকের ছেলের ক্রিকেটার হওয়ার স্বপ্ন কেউই ভালোভাবে নিতে পারেনি। অভাবের সংসারে যেখানে নুন আনতে পান্তা ফুরায়, সেখানে কি বা করার আছে? কিন্তু এই অবস্থাতেও খেলা চালিয়ে যান নাহিদ। পরিবার থেকে 100 বার বললেও কথা শোনেননি তিনি। ক্ষুধা পেটে মার খেয়েও খেলা চালিয়ে গেছেন তিনি। ফলাফল আজকের ক্রিকেটার নাহিদ রানা। কিন্তু নাহিদের পাশে থাকা দুজন মানুষের কথা না বললেই নয়। তার ভেতর আবার একজন তার আপন বড় ভাই। ছোট ভাইয়ের এত চেষ্টা দেখে মন গলে যায় বড় ভাইয়ের। শর্ত দেন, এসএসসি পাশ করলে তবেই খুলবে ক্রিকেট একাডেমির দরজা। কথা মতো 2020 সালে এসএসসি পাশ করে নাহিদ। ভর্তি হয় ক্লেমন ক্রিকেট একাডেমিতে। সেখান থেকেই পরিচয় হয় দ্বিতীয় মানুষটার সাথে, আলমগীর কবির। তার হাত ধরেই এত দূর উঠে আসা নাহিদের। একাডেমিতে ভর্তি হওয়ার মাত্র 1 বছরের ভেতর নাহিদ জায়গা করে নেয় 21-22 জাতীয় ক্রিকেট লিগে। চিন্তা করা যায় মাত্র 1 বছর, তবে এই 1 বছরের ভেতর ঘটে যায় অনেক কিছু। অখ্যাত সেই ক্লাব থেকে ন্যাশনাল ক্রিকেট লিগের নেটে বল করার সুযোগ পান নাহিদ। সেখান থেকেই নির্বাচকদের চোখ পড়ে তার উপরে। সেই 21-22 লিগের প্রথম ম্যাচে নেমেই নিয়ে নেন 4টি উইকেট। 22-23 লিগে বরিশালের বিপক্ষেও নেন 5 উইকেট। কিন্তু নাহিদ ভেলকি তখনও বুঝতে বাকি ছিল অনেকের। তাই তো 2023 সালের বিপিএলে অবিকৃত থেকে যান নাহিদ। তার মতো কিছু খেলোয়াড়কে ডেকে পাঠায় খুলনা টাইগার্স, আর তাতেই ভাগ্যের চাকা খুলে যায় নাহিদের। ড্রাফট বোলার হিসেবে নেটে প্র্যাকটিস দেখে মুগ্ধ না হয়ে পারে না খুলনা টাইগার্স। অবশেষে বিপিএলের সাইন করা খেলোয়াড় হিসেবে মাঠে নামে রানা। আর এসব ঘরোয়া ক্রিকেট হিসেব করলে তার মোট উইকেট সংখ্যা অনেক আগেই সেঞ্চুরি ছাড়িয়েছে। কিন্তু নাহিদের আসল খেলা তো আন্তর্জাতিক মাঠে। 2023 সালেই প্রথমবারের মতো এশিয়ান গেমসের জন্য নাহিদকে দলে নিলেও দীর্ঘদিন ম্যাচ খেলার সুযোগ মেলেনি তার। এরপর সেই মাহেন্দ্রক্ষণ 2024-এর 22 মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো অভিষেক হয় তার। সেই সিরিজেই 2 ইনিংসে 5 উইকেট পেয়ে যান। এরপর আর ফিরে তাকাতে হয়নি নাহিদকে। কিন্তু কেন নাহিদকে নিয়ে এত মাতামাতি? কি এমন বিশেষ বৈশিষ্ট্য তার ভেতরে আছে? বাংলাদেশের একসময়কার দুর্দান্ত নামকরা সব পেসার মাশরাফি, রুবেল, তাসকিন, এবাদতের সাথে তুলনা করলে নাহিদ রানা কোথায় আছেন? বাস্তবতা হলো মাত্র 22 বছর বয়সে নাহিদের যেই সাফল্য তার সাথে কারোরই তুলনা চলে না। পেসারদের প্রধান অস্ত্র তাদের গতি, আর নাহিদের এই গতিটাই বলা চলে অতুলনীয়। ঘন্টায় 152 কিলোমিটার বেগে বল করতে পারে এমন বোলার বাংলাদেশের ইতিহাসে আর একটিও নেই। এর আগে শুধু রুবেল হোসেনের রেকর্ড ছিল 149.5 কিলোমিটার প্রতি ঘন্টা। এদিকে রানা 1 ওভারের 6টা বলই করতে পারেন 148-49 ঘরে। অর্থাৎ বাংলাদেশি একজন বোলারের বলের গতি প্রতি ঘন্টায় 148 কিলোমিটার। কল্পনা করা যায়? শুধু বাংলাদেশি নয়, সব দেশেরই এমন প্রেসারের জুড়ি মেলা ভার। সেটারই প্রমাণ দিচ্ছে নাহিদ। বিপিএলে বাংলাদেশি ব্যাটসম্যানদের তো বটেই, আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের সেরা ব্যাটসম্যানরাও নাজেহাল তার সামনে। তাই মাত্র 6 টেস্টেই উইকেট নিয়েছেন
20টা, আবার মাত্র 3 ওডিআইতে উইকেট সংখ্যা 4। শুধু গতির কারণেই এখন তার বল খেলতে ভয় পায় অনেক বাঘা বাঘা ব্যাটসম্যানরা। গত সেপ্টেম্বরে 19 রানের ব্যবধানেই বাবর আজম সহ 3 ব্যাটসম্যানকে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় নাহিদ। আর এদের প্রত্যেককে হতভম্ব করে দিয়েছিলেন বলের গতি দিয়ে। নাহিদকে নিয়ে বাংলাদেশের বোলিং কোচ বলেই বসেছেন যে এত গতি থাকলে উইকেট তো আসবেই। পেসারদের স্বর্গভূমি পাকিস্তানে যে পেস বল করে ব্যাটসম্যানদের হতভম্ব করে দেয়া কিন্তু মুখের কথা না। সেই কঠিন কাজটা করে দেখেই পাকিস্তানিদের নজরে পড়েছে নাহিদ রানা। আর সেজন্যই পিএসএল ড্রাফটের প্রথম দিনেই তাকে দলে টেনে নেয় পেশোয়ার জালমি, তাও আবার গোল্ড ক্যাটাগরিতে। পাকিস্তান সুপার লিগে নাহিদই একমাত্র খেলোয়াড় না, তার সাথে আছে লিটন ও রিশাদ। কিন্তু এই দুজনের তুলনায় অনেক ভালো অবস্থানে এখন নাহিদ। এমনকি গোল্ড ক্যাটাগরিতে থাকায় তার আয় হবে 50,000 মার্কিন ডলার, বাংলা টাকায় তা 60 লাখেরও বেশি। কিন্তু লিটন দাস ও রিশাদ হোসেনের জায়গা হয়েছে সিলভার ক্যাটাগরিতে, অর্থাৎ নাহিদের অর্ধেক পারিশ্রমিকে খেলবেন তারা। কিন্তু এত কিছুর পর মনের ভেতর কোথাও যেন একটা ভয় চেপে বসে, জানেন। মাশরাফি, তাসকিন, এবাদত এমন তারকা খেলোয়াড়দের হোঁচট খাওয়ার কাহিনী তো কম জানলাম না। তাই এখন ভয় নাহিদকে নিয়ে। এভাবেই অকালে ঝরে যাবে না তো? নাহিদকে নিয়ে এই প্রশ্ন করলে নাহিদের উত্তর একটাই, ওই যে ভিডিওর শুরুতেই বলেছিলাম, মানুষ যুদ্ধে নামলে গুলি খাইতে হয়। নাহিদের কাছে দেশের হয়ে খেলাটা একটা যুদ্ধ। ঠিক এরকম একটা ক্রিকেট স্পিরিট একসময় আমরা দেখতাম মাশরাফির মাঝে। দেশের জন্য জানবাজি রেখে খেলতে নাহিদের কোনো অসুবিধা নেই, কিন্তু জান লাড়িয়ে দিলেই তো আর হলো না। নাহিদ রানা যাতে অসময়ে গুটিয়ে না যান সেই দায়িত্বটা কিন্তু আমাদেরই। শুধু আমাদেরই না, একজন উঠতি প্রতিভা হিসেবে তার প্রতি দায়িত্ববোধ চলে এসেছে এমনকি বিদেশি প্রেসারদেরও। আর ঠিক সেজন্যই নাহিদকে সতর্কবার্তা দিয়েছেন কিংবদন্তি প্রেসার কার্টলি অ্যামব্রোস। গত বছরের ওয়েস্ট ইন্ডিজ সফরের সময়ই রানার উপর চোখ পড়েছিল অ্যামব্রোসের। আর এবার সিলেটে বিপিএলের তরুণদের সম্পর্কে বলতে গিয়ে বলেই ফেললেন নাহিদের কথা। এমনকি 405 উইকেট শিকারী এই কিংবদন্তি এটাও বলেছেন যে তার দিকে তাকিয়ে আছি আমি, ভালো কোচিং পেলে সে অনেক দিন বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করতে পারবে। কিন্তু সাথে অ্যামব্রোস এও বলেন যে নাহিদকে দিয়ে এত অল্প সময়ে এত ম্যাচ খেলানোটা ঠিক নয়, তার শরীর এখনও পুরোপুরি তৈরি হয়নি। ঠিক একই রকম সাবধানবাণী দিয়েছেন আরেক জীবন্ত কিংবদন্তি কোর্টনি ওয়ালস। 500 উইকেট পাওয়া এই বোলার বাংলাদেশের বোলিং কোচও ছিলেন 3 বছরের জন্য। সেই মায়া থেকেই নাহিদকে হয়তো বলেছেন যেখানেই থাকুক না কেন ফিটনেস যেন ধরে রাখে। অনেকের আবার মনে হতে পারে মায়ের চেয়ে মাসির দরদ বেশি, কিন্তু ব্যাপারটা মোটেও এরকম না। বরং এখানে আমি একটা কথা বলবো, রতনে রতন চেনে। ওয়ালস, অ্যামব্রোস ওরা নিজেরা রত্ন বলে বরং অন্য আরেক রত্নকে নিয়ে চিন্তিত। অতিরিক্ত খেলার ফল কিন্তু পড়তে শুরু করেছে নাহিদের উপর। ঘন্টায় 150 কিলোমিটার গতিতে বল করতে পারা একমাত্র পেসার এখন সে। অথচ বিপিএলে রংপুরের শেষ 2 ম্যাচে তার বলের গতি ছিল 135 কিলোমিটারের আশেপাশে। আর তা তো হবেই। গত 30 ডিসেম্বর থেকে 9 জানুয়ারি মাত্র 11 দিনে তিনি খেলেছেন 6 ম্যাচ। আর 13 জানুয়ারি পর্যন্ত হিসেব করলে 14 দিনে 7 ম্যাচ, অর্থাৎ গড়ে প্রতি 2 দিনে একটা করে ম্যাচ খেলতে হচ্ছে তাকে। কিন্তু বাস্তবে তা আরো কঠিন, কারণ এর ভেতরে অনেকগুলো ম্যাচই খেলেছেন একদম পরপর, এমনকি পরপর 2 দিন একটানাও খেলেছেন। সেই জন্যই গতি কমে গেছে রানার। আর সেটা তো স্বাভাবিক, একজন ব্যাটসম্যান কিংবা একজন স্পিনারের একটি ম্যাচ খেলতে যেই পরিশ্রম করতে হয় একজন পেসারের করতে হয় তার চেয়ে অনেক বেশি। অথচ আগামী কয়েক মাস টানা ম্যাচের উপরেই থাকবেন রানা। ফেব্রুয়ারিতে বিপিএল শেষের পর মার্চে শুরু হবে পিএসএল, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসই শুধু খেলা আর খেলা। এই অবস্থায় আমার শুধু একটা গল্পই মনে পড়ে, সেই সোনার ডিম পাড়া হাঁসের কথা। কৃষক যেমন অপেক্ষা করতে না পেরে একবারেই সব লাভের গুড় খেতে চেয়েছিল, বাংলাদেশও কি ঠিক একই পথে হাঁটছে? সত্যি বলতে রাশ টেনে ধরার এখনই সময়। 22 বছর সময়টা শুধু সামনে আগানোর সময়। তাই নাহিদ যে শুধু সামনে যেতে চাইবে সেটাই স্বাভাবিক, কিন্তু এখন দায়িত্ব আমার, আপনার সবার, বাংলাদেশের সকল ক্রিকেট ফ্যানের। আর সবচেয়ে বড় দায়িত্ব বাংলাদেশের ক্রিকেট বোর্ডের, কারণ আমরা চাই না তৈরি হোক দ্বিতীয় কোনো মাশরাফি বিন মুর্তজা, যার অপারেশনের টেবিলেই চলে যাবে ক্রিকেটীয় জীবন। আজকের মতো এখানেই শেষ করছি। আগামী পর্বে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটা এখনই কমেন্টে লিখে ফেলুন।